আসসালামু আলাইকুম। যদি আমার কথা স্পষ্ট শোনা যায় তাহলে একটু কমেন্টস করে জানান, তাহলে আমরা লাইভটি শুরু করব। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান। আশা করি সবাই ভালো আছেন। পূর্ব থেকেই আপনাদের বলা আছে যে আজকে আমি ক্লাস নিব সার্জারির উপরে। যারা এখনো জয়েন করেননি খুব দ্রুত জয়েন করেন। যদি আপনারা আলোচনা মিস করে যান সেটা আর পরবর্তীতে রিকভারি করতে পারবেন না। তো আজকের আমাদের আলোচনার বিষয় সার্জারি। সার্জারি আসলে এটা একটা বিশাল বড় একটা বিষয়। সার্জারিটা, এই সার্জারি এখন অনেক ভাগে বিভক্ত। সার্জারিটা যেমন জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, ইএনটি, আই, তারপরে চেস্ট সার্জারি, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সার্জারি সহ এখন সার্জারি, গাইনি অপস সহ অর্থোপেডিক সার্জারি সহ সার্জারি এখন বিভিন্ন ভাগে শাখায় বিভক্ত। তো এই টোটাল সার্জারি তো আমরা আসলে আলোচনা করে শেষ করতে পারবো না। সার্জারির সাথে অপারেশন থিয়েটার, সার্জারির সাথে ড্রেসিং, সার্জারির সাথে অ্যানেস্থেশিয়া, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ মিলে অনেক কিছু জড়িত। তো আজকে আমরা জাস্ট জেনারেল সার্জারির সব থেকে কমন কয়েকটি ডিজিজ এবং এর সাথে রিলেটেড প্রি অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার, অপারেশন থিয়েটারে যেটা হয় ইন্ট্রা অপারেটিভ কেয়ার, অ্যানেস্থেশিয়া, ড্রেসিং, এগুলো নিয়ে আমি আলোচনা করব আশা করি। তো অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে। আর আমাদের সার্জারির সাথে স্টেরিলাইজেশন বিষয়টাও ওতপ্রোতভাবে জড়িত। তো আমি স্টেরিলিটি সম্পর্কেও কিছুটা আলোকপাত করব। তো টেকনিক্যালি সবার শুরুতে আমি আপনাদের প্রি অপারেটিভ যে কেয়ার এটা নিয়ে আলোচনা করব, যেহেতু যখন ডিজিজ নিয়ে আলোচনা করব তখন আপনাদের ম্যানেজমেন্ট বা ডিজিজের যে ম্যানেজমেন্ট আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আশা করি সবাই ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে শোনার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রি অপারেটিভ যে কেয়ার বা প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, এটাকে আমি টেকনিক্যালি আপনাদেরকে বোঝার সুবিধার্থে তিনটা ভাগে বিভক্ত করছি। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট এটাকে আমি তিনটা ভাগে বিভক্ত করছি। এক নম্বরে হলো হিস্ট্রি টেকেন, 2 নম্বরে ফিজিক্যাল এক্সামিনেশন, 3 নম্বরে ইনভেস্টিগেশন। তো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করব: হিস্ট্রি টেকেন, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। তো আপনাকে যদি জিজ্ঞেস করি যে হিস্ট্রি টেকেন কেন, হিস্ট্রি টেকেন এটার ভিতরে কি কি রয়েছে, তা হিস্ট্রি টেকেনের ভিতরে আমাদের পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, যে এর মধ্যে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস। তো আপনারা সবাই এগুলো জানেন যে নামের ভিতরে আমরা পুরুষ মহিলা এগুলো আইডেন্টিফাই করতে পারি। এজ রিলেটেড অনেক ডিজিজ আছে, এজ দিয়েও আমরা অনেকটা নির্ণয় করতে পারি। তারপরে পুরুষ মহিলা সেক্সের উপরে নির্ভর করে যে কিছু কিছু ডিজিজ পুরুষের হয়, কিছু কিছু ডিজিজ মহিলাদের উপর হয়। অ্যাড্রেসের উপরে কোনো কোনো এরিয়াতে কোনো কোনো ডিজিজের প্রকোপ বেশি, কোনো কোনো এরিয়াতে কম। তো এই জন্য পেশেন্ট পার্টিকুলার্স আমাদের হিস্ট্রি টেকেনের মধ্যে পেশেন্ট পার্টিকুলার। আর প্রেজেন্টিং কমপ্লেইন, যেটাকে বলি আমরা চিফ কমপ্লেইনটা আমরা জানবো যে পেশেন্টের মূল সমস্যাটা কি,
হিস্টোরি অফ প্রেজেন্ট ইলনেস, বর্তমানে সে কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে, এই সার্জারি রিলেটেড কি ইলনেস নিয়ে এসেছে। তারপর পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি, যে তার প্রিভিয়াস কোনো মেজর অসুস্থতা অথবা কোনো রকমের মেজর সার্জারি আছে কিনা সেটা আমরা হিস্ট্রির ভিতরে জেনে নিব। আর সিস্টেমেটিক এনকোয়ারির মধ্যে আমরা ফাইন্ড আউট করব যে তার কোন সিস্টেমে আসলে কোন ধরনের কি অসুবিধা আছে। আর ড্রাগ হিস্টোরি অ্যান্ড অ্যালার্জিক হিস্ট্রিটা আমরা নিব, যে কেন নিব, যে সার্জারির ক্ষেত্রে আপনার যদি কোনো অ্যান্টিপ্লাটিলেট বা যে অ্যাসপিরিন, কোলোপিড এই ধরনের যে রক্ত পাতলা করার যদি কোনো ওষুধ তিনি সেবন করেন, সেই হিস্ট্রিটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ যে কোনো সার্জারির পূর্বেই এই ধরনের ওষুধ আমাদের স্টপ করতে হয়। এই জন্য ড্রাগ হিস্ট্রিটা নেওয়া সব সার্জারির ক্ষেত্রেই খুবই জরুরি প্রি অপারেটিভ কেয়ারের ভিতরে। তো এইটা যদি হিস্ট্রি আমরা না নেই তাহলে কিন্তু পরবর্তীতে এটা মিস হয়ে যাবে, তখন সার্জারিতে ব্লিডিং কন্ট্রোল করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। আর অ্যালার্জিক রিয়াকশন তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার কোনো ধরনের ঔষধ মেডিসিন খেলে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আর একটা বিষয় পার্সোনাল হিস্টোরি, যে সে স্মোকিং বা অ্যালকোহল পান করার কোনো অভ্যাস আছে কিনা। তো আমরা যে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট বলছি এটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথম যে পার্টটা হিস্ট্রি টেকেন, তো হিস্ট্রি টেকেন আমাদের বলা কমপ্লিট। এখন আমরা যাব ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে 2টা ভাগে আমি ভাগ করছি, একটা হলো জেনারেল এক্সামিনেশন আর একটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য স্পেসিফিক সার্জিক্যাল ডিজিজ। তো জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট, ইনটেক আউটপুট চার্ট, তারপর নিউট্রিশনাল স্ট্যাটাস, বডি ওয়েট, এইগুলো আমরা জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে দেখব। তো আপনাদের যে যেমন এনিমিয়ার ক্ষেত্রে যদি আপনাদের এনিমিয়া চেক করতে বলে তাহলে কিন্তু অনেকে আপনাদের কনফিডেন্সের সবাই জানে যে লোয়ার পালপেব্রাল অফ কনজাংটিভ এটা কিভাবে এক্সামিন করে। তখন যদি আপনারা বলেন যে এই যে থাম ফিঙ্গার দিয়ে যে এই চোখের 2টার দিকে পেশেন্টকে উপরের দিকে তাকাতে বলতে হবে আর নিচে চোখ টান দিতে হবে এই 2 ফিঙ্গার দিয়ে, যদি এইটা আপনি এক্স্যাক্টলি একটা অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু এক্সামিনার আপনার উপর অনেকটাই স্যাটিসফাইড হয়ে যাবে। সেম যদি আপনাকে জন্ডিস দেখতে বলে, আপনি সবই জানেন, অনেকগুলো 3-4টা পয়েন্ট দেখতে বললে আপনি এক হাত দিয়ে এরকম করেন, এরকম না, 2টা ফিঙ্গার দিয়ে আপনার পেশেন্টকে পায়ের দিকে তাকাতে বলতে হবে। এভাবে জন্ডিস চেক করার প্রত্যেকটা বিষয় আপনার একটা আর্ট অ্যান্ড সায়েন্সের যদি আপনি একটু নিজেকে প্রকাশ করতে পারেন তাইলে কিন্তু এক্সামিনার কিন্তু সেইটাই চায়। সায়ানোসিস 2 ভাবে, সেন্ট্রাল সায়ানোসিস, পেরিফেরাল সায়ানোসিস, মানে এটা যে আমরা টাং দেখি, এটা আপনাকে বিস্তারিত এখন বলার আসলে অল্প সময়ের ভিতরে আমাদের অনেক টপিক, যে কারণে খুব স্লো মানে দ্রুত আগাচ্ছি যাতে, আর আপনারা তো সবাই এগুলো মানে আগে থেকেই জানেন, যে কারণে জাস্ট একটু রিভিশন দেয়া। পালস চেক করার ক্ষেত্রেও আপনি সবাই জানে পালস চেক করতে, পালস কোথায় কোথায় দেখে। আপনাকে যদি একটা রেডিয়াল পালস দেখতে বলে তাহলে আপনি কি বলবেন, হ্যান্ডশেক পজিশনে 3 ফিঙ্গার দিয়ে দেখে, এই যে 3 ফিঙ্গার দিয়ে আপনার রেট, রিদম এবং ভলিউম 3টা আঙ্গুল দিয়ে 3টা জিনিস কাউন্ট করে। পালস যদি আপনি পালস দেখতে বলে তাকে কি করবেন, যদি ডান হাতে পালস দেখেন তাহলে আপনার ডান হাত দিয়ে আপনি তার সাথে হ্যান্ডশেক করবেন, আর বাম হাতের এই যে 3টা ফিঙ্গার দিয়ে আপনি 3টা জিনিস দেখবেন, রেট, রিদম এবং ভলিউম। তারপর ব্লাড প্রেশার দেখারও একটা আর্ট আছে, সবাই কিন্তু সুন্দরভাবে কাপ লাগাতে পারে না, তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। টেম্পারেচার দেখার জন্য যে থার্মোমিটারটার যে পারদের পার্টটা কিভাবে লাগাতে হয়। তো এই যে জেনারেল এক্সামিনেশন আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন আমাদের অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, এগুলো ব্লাড প্রেশার, বডি ওয়েট, এগুলো আমাদের দেখতে হবে। আর স্পেসিফিক যেমন আপনার কার্সিনোমা অফ স্টোমাক যদি সার্জারি কারো হয় তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। এইরকম স্পেসিফিক যেই এরিয়ায়, ওই স্পেসিফিক এরিয়ায় আমাদের এক্সামিন করতে হবে। তো 3 নাম্বার পার্ট হচ্ছে ইনভেস্টিগেশন। কি কি পরীক্ষা আমাদের পেরি অপারেটিভে অনেক রকমের পরীক্ষা করতে হবে। তো এই পরীক্ষাগুলোর মধ্যে কিছু কিছু কমন পরীক্ষা আমরা সবাইকে করি। আপনাদের জানতে হবে যে এই পরীক্ষাগুলো কেন করি, কি প্রয়োজন। প্রত্যেকটা পরীক্ষার এক একটা লজিক আছে। যেমন সিবিসি, সবাইকে আমরা সিবিসি করতে দিই। এখন এই সিবিসিটা কি, জিনিসটা কি? সিবিসি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট একটা সিবিসি করলে মূলত আমরা কি দেখতে পারি, আমরা কি দেখতে পারি, হিমোগ্লোবিনটা দেখতে পারি যে এই পেশেন্টটা
রক্তের পরিমাণ কম আছে না মানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে না বেশি আছে, লেভেলটা আমরা জানতে পারি। লেভেলটা জানলে একটা সার্জারি করার পূর্বে এই হিমোগ্লোবিনটা খুবই জরুরি। যদি হিমোগ্লোবিন কম থাকে তাইলে আমরা ব্লাড দিয়ে তাকে এই যে এনিমিয়া কারেকশন করে তারপরে আমরা তাকে সার্জারি করবো। এই জন্য সিবিসি করি। তারপরে তার কোনো ইনফেকশন আছে কিনা, তার টোটাল টিসি মানে টোটাল কাউন্ট, ডিসি মানে ডাব্লিউবিসি টোটাল কাউন্ট এবং ডিফারেন্সিয়াল কাউন্ট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসিনোফিল, বেজোফিল, এগুলা সব কাউন্টটা ঠিক আছে কিনা এইটা দেখতে পারি। তারপর ইএসআর দেখতে পারি। তো যদি এই সিবিসিটা কেন করি, সিবিসি করি সবাই জানে, কিন্তু সিবিসিটা তো এরপরে র্যান্ডম ব্লাড সুগার আরবিএস কেন করি, যে পেশেন্টের ডায়াবেটিস যদি থাকে তাহলে তার জন্য এক্সট্রা প্রিপারেশন নিতে হবে সার্জারির ক্ষেত্রে। তো এই জন্য আরবিএস করতে হয়। ইউরিন রুটিন এক্সামিনেশন, আরএমই রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করে ইউরিন আরএমই, এ দিয়ে কি দেখতে পারি আমরা, যে তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, ইউটিআই আছে কিনা। আরেকটা জিনিস দেখি যে ইউরিনে সুগার যায় কিনা। হ্যাঁ, যে যদি ডায়াবেটিক থাকে তাহলে ওই পেশেন্টের ইউরিনের সাথে সুগার যাবে। আর সিরাম ক্রিয়েটিনিন কেন করি, যে পেশেন্টের কিডনির স্ট্যাটাসটা কি রকম আছে। যদি পেশেন্টের কিডনি যদি খারাপ থাকে তাহলে তো চিকিৎসা করে তারপরে তাকে সার্জারি করতে হবে। এই জন্য সিরাম ক্রিয়েটিনিন আমরা লেভেল দেখব। এরপর সিরাম ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের মধ্যে আমরা দেখি সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো আমরা দেখি। যদি কোনো এই মূল কম্পোনেন্ট ইলেকট্রোলাইটের যে 4টা কম্পোনেন্ট এর যদি কোনোটা কম থাকে তাহলে আমরা কারেকশন করব, তারপরে আমরা তাকে সার্জারির জন্য প্রিপেয়ার করব। এরপরে আমরা বিটিসিটি দেখি, যে ব্লিডিং টাইম, কোলোডিং টাইম। যদি একটা পেশেন্টের ব্লিডিং টাইম বেশি থাকে অথবা কোলোডিং টাইম কম থাকে তাহলে কি আমরা সার্জারিতে ব্লিডিং কন্ট্রোল করা কঠিন হবে। এই জন্য আমরা এটা আগে দেখে নিব। আর চেস্ট এক্সরে কেন করব, যে পেশেন্টের নিউমোনিয়া আছে কিনা, তারপরে টিউবারকুলোসিস আছে কিনা, আর হার্ট ফেলিওর আছে কিনা, এইগুলো আমরা একটা প্লেন এক্সরে করলে দেখতে পারবো। তা আমরা দেখি যে সব পেশেন্ট কি অপারেশনের আগে এই টেস্টগুলো দেয়, কিন্তু কোন টেস্টটা কি কারণে দেয় সেটা কিন্তু আমরা অনেকে আপনারা সবাই জানেন, কিন্তু দুই একজনে হয়তো জানি না। বা এটা এই জন্য আপনার প্রত্যেকটা একটা ভ্যালিড কজ আছে প্রত্যেকটা টেস্টের। ইসিজি কেন করি, ইসিজি করি যে হার্টের স্ট্যাটাস দেখার জন্য, যে এই পেশেন্টের বেশি আছে না ব্রেডিকার্ডিয়া আছে, হার্ট রেট কম আছে, এটা দেখতে পারি। বা হার্টের রেট, রিদম, তারপরে এই যে মানে পিআর এর যে দূরত্ব, কিউআর ইন্টার, এর মাধ্যমে দেখতে পারি, একটা ইসিজির মাধ্যমে। আদার ইনভেস্টিগেশন, স্পেসিফিক যে অপারেশনটা করব ওই অপারেশনের কিছু টেস্ট আছে, ওইটা আমরা যেমন স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে ফর কার্সিনোমা স্টোমাক, যদি আমরা স্টোমাকে ক্যান্সার হয় এটার জন্য যদি কোনো সার্জারি করি তাহলে আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করব। জিআইটি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট। একজনে কমেন্ট করেছে ইএসআর কি স্যার, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, একজনে কমেন্ট করেও জানিয়ে দিয়েছেন। যদি আপনাদের এরকম কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হলো আমাদের প্রি অপারেটিভ যে অ্যাসেসমেন্টের 3টা পার্ট, হিস্ট্রি টেকেন, ফিজিক্যাল এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন। এই 3টা জিনিস আমাদের প্রি অপারেটিভ কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আছে প্রি অপারেটিভ প্রিপারেশন, যে একটা পেশেন্টকে আমরা কিভাবে অপারেশনের জন্য প্রিপেয়ার করব। তো এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, যে কনসেন্ট, রিটেন অ্যান্ড ভার্বাল দুইটাই, তাকে লিখিত নিব এবং ভার্বালি তাকে মুখে বলবো। এই জন্য এটাকে বলে ইনফর্ম, তাকে জানাতে হবে, রিটেন অ্যান্ড ভার্বাল, ইনফর্ম, রিটেন, কনসেন্ট। আর হচ্ছে অপারেটিভ এরিয়া ক্লিন করা, যেটাকে শেপ ক্লিন আমরা বলি। আর কিছু কিছু যেমন রেকটালের যদি কোনো অপারেশন হয় তাহলে পেশেন্টের জন্য স্পেসিফিক যেমন এনেমা সিমপ্লেক্স দিতে হবে। যেমন বর্তমানে এখন ফিটাল এনেমা নামে পাওয়া যায়। আগে যে আমরা যে রকমের সাবান পানি দিয়ে তারপরে অনেক এইটা ডিজিটালের এনিমা সিমপ্লেক্স মানে ফিটাল এনিমা পাওয়া যায়, জাস্ট ক্যানের ভিতরে ওইটা দিয়ে দিলেই মানে হয়ে যায়। আর এনপিও রাখার পেশেন্টকে প্রত্যেকটা সার্জারিতেই যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয় বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে হয়, এই দুইটা অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা নাথিং পার ওরাল থাকতে হবে। আর যে
ওয়ার্ডের যে সার্জারি ওয়ার্ডে যে নার্স ডিউটি করে, ওই নার্স কি করে আপনার পেশেন্টকে ওটিতে অপারেশনের যে গাউন আছে ওই গাউন পরাই দেয়, তারপর ব্লাড যদি প্রয়োজন হয় ব্লাড রেডি করে তারপরে পাঠায়, তারপরে ওটির জন্য যে ওটির যে মেডিসিনের লিস্ট বা জিনিসপত্রের যে লিস্ট, সুচার ম্যাটেরিয়ালস এগুলো যে লিস্ট দেয়, ওই লিস্ট অনুযায়ী তারা মেডিসিন রেডি করে তারপরে ওটিতে সেন্ড করে। আরেকটা জিনিস আমাদের যে পাকু বলে, যে পাকু ফিটনেস, পাকু হয়েছে কিনা, যে প্রত্যেকটা পেশেন্ট ওটিতে যাওয়ার আগে বলে যে পাকু। এখন এই পাকুটা কি? পাকু তো আমি জানি না পাকু কি। পাকু মানে প্রি অ্যানেস্থেটিক চেক আপ, যে প্রত্যেকটা অপারেশন হওয়ার আগে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে যারা থাকে তারা ওই পেশেন্টের যে আমি বললাম যে অ্যাসেসমেন্টের যে ইনভেস্টিগেশনগুলো, ওই ইনভেস্টিগেশনগুলো সব নিয়ে যায় অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে। অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট তাদের পাকুর একটা চার্ট আছে, ওই চার্টে তারা ওই প্রত্যেকটা টেস্টের ওখানে চেকলিস্টের মতো টিক দেয়। টিক দিয়ে যদি তারা মনে করে যে অপারেশনের জন্য ফিট, তার হিমোগ্লোবিন ঠিক আছে, কোনো ইনফেকশন নাই, ইউরিন ইনফেকশন নাই, তারপরে তার ডায়াবেটিক্স কন্ট্রোলের মধ্যে আছে অথবা নাই, কিডনির স্ট্যাটাস ভালো আছে, হার্টের স্ট্যাটাস ভালো আছে, নিউমোনিয়া নাই, এরকম যদি পায় তাইলে তারা পাকু ফিটনেস ওকে করে দেয়, তাহলে ওই পেশেন্ট অপারেশন করতে পারে। তো আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, যে কারণে আমি একটু দ্রুত আগাচ্ছি। এখন আমরা দ্বিতীয় যে প্রি অপারেটিভ আমাদের যে পার্ট, এটা আমরা আলোচনা করে ফেললাম। এবারে আমরা যাব যে সার্জারির একটা বড় পার্ট হচ্ছে অ্যানেস্থেশিয়া। যদি আপনি পেশেন্টকে মানে অ্যানেস্থেশিয়া ঠিকভাবে না দিতে পারেন তাহলে তো আপনি সফলভাবে অপারেশন করতে পারবেন না। তো অ্যানেস্থেশিয়া জিনিসটা আপনারা জানেন যে অ্যানেস্থেশিয়া অনেকগুলো কয়েকটা কম্পোনেন্ট আছে। তো অ্যানেস্থেশিয়া মানে যে রিভার্সিবল লস, এটাকে যে কিছু জিনিস আমরা লস করি যেটা রিভার্সিবল, আবার পুনরায় পুনরুদ্ধার করা যায়। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে পেইন সেন্সেশন। পেইন সেন্সেশনটা আমরা কিছু সময়ের জন্য আমরা মানে লস করে দেই, আবার পরবর্তীতে ব্যাক করে নিয়ে আসি। তো রিভার্সিবল লস অফ পেইন সেন্সেশন, যেটাকে বলে অ্যানালজেসিয়া, মানে অ্যানালজেসিয়া লস অফ কনসাসনেস, এই কনসাসনেসটাও লস হয় কিন্তু আবার রিভার্সিবল হয়। তারপর মেমোরি লস হয়, মেমোরি এটাকে বলে অ্যামনেশিয়া। আর রিফ্লেক্স, পেশেন্টের রিফ্লেক্সটাও সাময়িক সময়ের জন্য আমরা লস করি মেডিসিনের মাধ্যমে, কিন্তু আবার এটা রিভার্সিবল হয়। তাইলে আমরা যদি কেউ বলে যে অ্যানেস্থেশিয়ার ডেফিনেশন কি, তাইলে বলবো ইট ইজ এ স্টেট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হুইচ ক্যারেক্টারাইজড বাই রিভার্সিবল লস অফ কি, অ্যানালজেসিয়া, কনসাসনেস, অ্যামনেশিয়া, রিফ্লেক্স। তো এই কয়টা জিনিস সাময়িক সময়ের জন্য আমরা আবার এটা ব্যাক করানো যায়, এটা হচ্ছে রিভার্সিবল। তা এখন আমরা যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে অ্যানেস্থেশিয়া কত প্রকার, অ্যানেস্থেশিয়া কত প্রকার, তো আপনি বলবেন যে অ্যানেস্থেশিয়া 3 ধরনের হয়, যে জেনারেল অ্যানেস্থেশিয়া, রিজনাল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। তো আমি ছোট দিক থেকে আলোচনা করি যে লোকাল অ্যানেস্থেশিয়া কোনটা। লোকালি যদি আমরা কোনো লোকাল অ্যানেস্থেশিয়া সাধারণত 2 ধরনের হয়, সারফেস বা টপিক্যাল। সারফেস যেটা যেমন স্প্রে দেয়, ডেন্টাল দেখবেন যে ডেন্টাল ডাক্তাররা আপনার যে দাঁত উঠানোর ক্ষেত্রে যদি অবশ করার আগে ইনজেকশন দেওয়ার আগে একটা স্প্রে দেয়, ওই স্প্রে দিলেই ব্যথাটা কমে যায়, তারপরে ইনজেকশন প্রয়োজন হলে দেয়। তো ওইটাকে বলে সারফেস বা টপিক্যাল। আর একটা আমরা যেটা দেই ফিল্ড ব্লক, যেটা আমরা ইনজেকশন দেই 2% লিগনোকাইন, সেটাকে আমরা বলি যে ফিল্ড ব্লক। আর এরপরে আসি আমরা রিজনাল অ্যানেস্থেশিয়া। রিজনাল অ্যানেস্থেশিয়াটা অনেক টাইপের হয়, নার্ভ ব্লক করি আমরা, তারপর ইন্টারভেনাসও আমরা রিজনে অ্যানেস্থেশিয়া দিতে পারি, তারপর এপিডুরাল আর স্পাইনাল। তো বর্তমানে সব থেকে যেটা আমরা প্রচলিত দীর্ঘদিন থেকে প্রচলিত আসছে সেটা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, যেটাকে আপনারা বলেন যে সাব অ্যারাকনয়েড ব্লক। বিশেষ করে সিজারের ক্ষেত্রে যে আমাদের লাম্বার 3-4 এর মাঝে যে স্পেসে যে একটা নিডেল দিয়ে, স্পাইনাল নিডেল দিয়ে, তারপরে যে মেডিসিন দিয়ে পেশেন্টের যে এই যে নিচের পার্টটাকে অ্যানেস্থেশিয়া দেয়, সেটি সব থেকে কমন স্পাইনাল অ্যানেস্থেশিয়া। আর বর্তমানে এপিডুরাল অ্যানেস্থেশিয়াটাও খুবই কমন। আর কিছু কিছু অর্থোপেডিক সার্জারি অথবা এই যে অ্যানাস বা পেলভিক ফ্লোরের যে সার্জারিগুলো হয়, এগুলোর ক্ষেত্রে নার্ভ ব্লক এখন কমন, যে ওই যেই এরিয়ায় আপনি অ্যানেস্থেশিয়া প্রয়োজন
মানে অপারেশন প্রয়োজন ওই এরিয়ার স্পেসিফিক নার্ভে ইনজেকশনের মাধ্যমে, যেটা নার্ভটা ব্লক করে দেয়, নার্ভটা কিছু সময়ের জন্য ওকে ওর মেমোরিটা লস করে দেয়। তো বিস্তারিত আলোচনা করলে আসলে অনেক সময় চলে যাবে, যে এখন আমি একটু স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা, এটা হচ্ছে যে যেটাকে বলে সাব অ্যারাকনয়েড ব্লক, এসএবি। আপনি ওটি নোটে দেখবেন যে নেম অফ অ্যানেস্থেসিয়া সেটা লেখা থাকবে যে এসএবি, বা রিজনাল অ্যানেস্থেসিয়া খুব কম লেখা থাকে, এসএবি লেখা থাকে। তো এই এসএবির ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট হলো যে এই এসএবিটা কোন জায়গা দিয়ে দেয়, আপনাকে জিজ্ঞেস করতে পারে লোকেশন বলবেন আপনি যে লাম্বার 3 or 4, লাম্বার 3-4 এর মাঝে অথবা 4-5 এর মাঝে, এইটা হচ্ছে লোকেশন। আর এটার ক্ষেত্রে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে কি সার্জারি করে, কমনলি সব থেকে সিজারিয়ান সেকশন, হার্নিয়া, অ্যাপেন্ডিসেক্টমি, এগুলো অথবা পেলভিক বা লোয়ার লিম্বের যে কোনো সার্জারি স্পাইনাল বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটাকে সাব অ্যারাকনয়েড ব্লক দিয়েই করে। আর এই আরেকটা প্রশ্ন আপনাকে এসএবি দিয়ে করতে পারে যে কমপ্লিকেশন অফ এসএবি, সাব অ্যারাকনয়েড ব্লকের কমপ্লিকেশন কি, পোস্ট অপারেটিভ হাইপোটেনশন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যখন নিয়ে যায় তখন প্রেশার কমে যায় পেশেন্টের। তারপরে হচ্ছে পোস্ট অপারেটিভ হেডেক, পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের খুব বেশি মাথা ব্যথা করে, পোস্ট অপারেটিভ ইউরিন ডিটেনশন হতে পারে, আর পেশেন্টের লেট কমপ্লিকেশন মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে অনেক পেশেন্টের, অনেক না, খুব রেয়ার কমপ্লিকেশন। আর জেনারেল অ্যানেস্থেসিয়া কি, পুরো আপনার শরীরটাকে অজ্ঞান করে যেই অপারেশনটা করা হয় সেইটাকে বলে জেনারেল অ্যানেস্থেসিয়া। এখন এই জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে কি করে, আপনার যেমন নিউরোসার্জারি যদি করতে হয় তাহলে আপনাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, ইএনটি ডাক্তার যদি কোনো অপারেশন করে আপনাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে। কার্ডিওভাস্কুলার যদি হার্টের বা চেস্টের কোনো অপারেশন করতে হয় তাইলে কিন্তু আপনাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে। এখন জেনারেল অ্যানেস্থেসিয়া যেহেতু আপনাকে পুরোপুরি অজ্ঞান করতে হবে, যে কারণে জেনারেল অ্যানেস্থেসিয়ার পরিধিটা অনেক বড়, এর কয়েকটা স্টেজ আছে। এর 3টা স্টেজ, ইন্ডাকশন, মেনটেনেন্স আর রিভার্সাল। তো এতে এই জেনারেল অ্যানেস্থেসিয়ার স্টেজ আছে, এত ডিটেলস আলোচনা করব না, যার জেনারেল অ্যানেস্থেসিয়া মানে পুরোপুরি অজ্ঞান করে এটা করা হয়। আর এখানে ইন্ডাকশনের জন্য কি ড্রাগ ইউজ করা হয়, অ্যানালজেসিয়া। আমরা আগেই বলছি যে অ্যানালজেসিয়া কি, পেইন সেন্সেশন যেটা দিয়ে কমায়, নাইট্রাস অক্সাইড দেয়। তারপর থায়োপেন্টাল সোডিয়াম, এটাকে শর্ট অ্যাক্টিং বারবিচুরেট বলে, আর মাসেল রিল্যাক্সেন্ট দেয়। আর মেনটেনেন্সের জন্য কি দেয়, পেশেন্টের তো নিজে অক্সিজেন নিতে পারে না, তার তো রিফ্লেক্স বন্ধ করে দেয়, হ্যাঁ, ইনটিউবেশন করে তখন তার মাসেল রিল্যাক্স করতে হয়, নাইলে তো ইনটিউবেশন করতে পারে না। তো এই জন্য তার কিন্তু নিজে শ্বাস নিতে পারে না, এই জন্য তাকে অক্সিজেন দিতে হয়। তারপরে নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, বিভিন্ন রকমের নরকিউরিয়াম, এইরকম ঔষধ দিতে হয়। আর রিভার্সাল মানে পেশেন্টের যখন সার্জারি শেষ হয়ে যায় তখন এই পেশেন্টটাকে তো আবার ব্যাক করতে হবে। ব্যাক করতে হইলে পেশেন্টকে তো ওই যে মেডিসিনগুলো দেশে ওইগুলার হাফ লাইফ শেষ করার বা ওইগুলার যে অ্যাকশনটাকে বন্ধ করার জন্য যে ওষুধ দিতে হবে, তাইলে যে হ্যালোথেনটা স্টপ করতে হবে। রিভার্সাল স্টেজে 3টে স্টেজ বলছি, ইন্ডাকশন, মেনটেনেন্স আর রিভার্সাল। যখন আমার সার্জারি শেষ হবে তখন আমার এই যে পেশেন্টকে তো ব্যাক করাই নিয়ে আসতে হবে। এই যে আমরা যে রিভার্সিবল লস করছিলাম কিছু জিনিস, অ্যানালজেসিয়া, কনসাসনেস, অ্যামনেশিয়া, রিফ্লেক্স, এই কয়টা জিনিস ব্যাক করাই নিয়ে আসার জন্য কি করতে হবে, হ্যালোথেন স্টপ করতে হবে। তারপর মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া বন্ধ করে দিতে হবে, আর নাইট্রাস অক্সাইড এটাকে স্লো করে দিতে হবে। আর নিউস্ট্যাগমিন নামে ইনজেকশন পাওয়া যায়, দেখবেন যে ওটি শেষে যে অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান বা অ্যানেস্থেসিয়া ডাক্তার যিনি থাকে বা নার্স যদি কাজ করে, বলে সিস্টার আপনি ওই যে নিউস্ট্যাগমিন দেন, দেখবেন যে 5টা অ্যাডাল্ট যদি পেশেন্ট হয় 5টা নিউস্ট্যাগমিন দিয়ে সাথে যে হঠাৎ করে মানে শেষ হইলেই দেয়, তখন এক্সটিউবেট করে নিউস্ট্যাগমিন দিয়া। তো আমরা অলরেডি 2টা জিনিস, আর কিছু জিনিস আছে যে কমপ্লিকেশন, জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে মনিটরিং এর প্রয়োজন আছে সবসময়, যে হলোগ্রাফিক ইসিজি মনিটর করতে হয়। তারপরে কিছু কমপ্লিকেশন আছে, এগুলো আসলে আলোচনা করলে অনেক বিশাল আলোচনা, যে খুব সংক্ষেপে আমি বলি। কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হতে পারে, এরিথমিয়া হতে পারে, হাইপোটেনশন অথবা হাইপারটেনশন হতে পারে, অ্যাটেলেকটাসিস, নিউমোনিয়া হইতে পারে, কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন হতে পারে, নোশিয়া, ভমিটিং এগুলো হতে পারে, ইউরিন ডিটেনশন হতে পারে।
এখন আমরা চলে যাব যে কোনো একটা ডিজিজে চলে যাব। আমরা দুইটা জিনিস অলরেডি পোস্ট অপারেটিভ একটু পরে আলোচনা করি, এর আগে আমরা কিছু ডিজিজ নিয়ে আলোচনা করি। তো সব থেকে কমন যে একুট হেপাটাইটিস, হার্নিয়া, হ্যামোরয়েড, কোলিসিস্টাইটিস, এরকম কয়েকটা ডিজিজ নিয়ে আমি আলোচনা করব। এক একটা ডিজিজ নিয়ে আসলে আলোচনা করতে হয় 2 ঘন্টা মিনিমাম, তাহলে ওই ডিজিজটা সম্পর্কে বোঝা যায়। তো আমরা যেহেতু এখানে একটা ডিজিজ নিয়ে 5-7 মিনিট আলোচনা করতে পারবো, তো সবাই একটু খুবই মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করেন। আমি প্রথমে আলোচনা করব হার্নিয়া নিয়ে। হার্নিয়া এটা একটা কমন রোগ, যেটাকে আমাদের গ্রামের প্রচলিত ভাষায় বলে একশিরা। একশিরা নামে, এটা গ্রাম্য ভাষায় বলে একশিরা, কিন্তু মেডিকেল ভাষায় এইটার নাম হচ্ছে হার্নিয়া। তো হার্নিয়া হলে আমরা জানি কি, যে আমাদের যে টেস্টিস টেস্টিস বড় হয়ে যায়, স্ক্রোটামটা অনেক বড় থাকে, একটা টেস্টিস অনেক বড় হয়ে ঝুলে যায়, এই জন্য এটাকে গ্রাম্য ভাষায় নাম দিছে একশিরা। কিন্তু আমরা তো একশিরা বলবো না, আমরা বলবো হার্নিয়া। তো হার্নিয়াটা কি, আমাদের যে ইন্টেস্টাইন আছে, এইটা ক্যাভিটির ভিতর দিয়ে এইটা আমাদের ওই একটা ওপেনিং হয়ে আমাদের এই টেস্টিস স্যাকের ভিতরে গিয়া ইন্টেস্টাইনটা জমা হয়, যে কারণে একটা টেস্টিস বড় দেখায়। অ্যাকচুয়ালি ওটা টেস্টিস ফুলে যায় না। তো এটা যদি কেউ আপনাকে ডেফিনেশন আকারে বলে, তাইলে বলবেন যে হার্নিয়া ইজ এ protrusion of a viscous or part of a viscous through abnormal opening in the wall of its containing cavity. এখন এটার ক্ষেত্রে যে হার্নিয়া কেন হয়, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে হার্নিয়া কেন হয়, হার্নিয়া হয় কি জন্য? এক্সেসিভ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, যাদের পেটে অনেক প্রেসার ক্রিয়েট হয়। এখন কি কারণে প্রেসার ক্রিয়েট হয় সেটা জানতে হবে। যে যাদের দীর্ঘদিন কাশি থাকে, ক্রনিক কাফিং, যাদের দীর্ঘমেয়াদী কাশি থাকে। এখন এই দীর্ঘমেয়াদী কাশি কাদের থাকে? ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের হয়। যাদের দীর্ঘদিন কাশি থাকে তাদের কি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার থাকে, এই জন্য এই যে তাদের যে ওয়ালটা যে কোনো কারণে লুজ হয়ে তারপরে এই যে টেস্টিস স্যাকের মধ্যে কিছু পার্ট, ইন্টেস্টাইনের কিছু পার্ট গিয়ে ঝুলে যায়। তো সেটাই মূলত হার্নিয়া। তাইলে এটা আমি এখন আলোচনা করতেছি কজ। তো কজের মধ্যে ক্রনিক কাফিং, যাদের দীর্ঘমেয়াদী কাশি থাকে, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস। তারপর ক্রনিক কনস্টিপেশন, যাদের দীর্ঘমেয়াদী কনস্টিপেশনে যারা ভোগে, জাস্ট যাদের স্টুল শক্ত হার্ড স্টুল থাকে, মানে ক্লিয়ার হয় না দীর্ঘদিন যাবত, তাদের এই হার্নিয়ার কজ, হার্নিয়ার এটাও একটা কারণ। আর একটা হচ্ছে ক্রনিক ইউরিন রিটেনশন ডিউ টু বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বিইপি যাদের থাকে, তারাও হচ্ছে এই যে হার্নিয়া হওয়ার কজ একটা। তারপর যারা হেভি ওয়েট লিফটিং, যারা হেভি ওয়েট লিফটিং করে, যারা যেমন ব্রিক ফিল্ড, যেমন ইটের ভাটায় যারা কাজ করে, তারা দেখবেন অনেকগুলো ইট নেয়। এইরকম দীর্ঘমেয়াদী যারা হেভি, বেশি ওয়েট লিফট করে, বেশি ওজন বহন করে যারা কাজ করে, তাদের হার্নিয়া হতে পারে। আর একটা কি, আয়াট্রোজেনিক। আপনারা সবাই জানেন যে আয়াট্রোজেনিকটা কি। আয়াট্রোজেনিকটা মানে যদি কোনো সার্জারিতে, যদি প্রিভিয়াস কোনো সার্জারি হয়, এই সার্জারিতে যদি তার কোনো নার্ভ ইনজুরি হয়, ওই নার্ভ ইনজুরির কারণে যদি তার হার্নিয়া হয়, সেই হার্নিয়াটা হচ্ছে আয়াট্রোজেনিক। তারপর উইকনেস ডিউ টু এজিং অ্যান্ড প্রেগনেন্সি, প্রেগনেন্সির কারণেও আপনার হার্নিয়া হতে পারে। আর একটা কনজেনিটাল, জন্মগত হার্নিয়া নিয়ে, অনেকে কনজেনিটাল আম্বিলিক্যাল হার্নিয়া নিয়ে আসে, বা পেরি আম্বিলিক্যাল হার্নিয়া, নাভির পাশে হার্নিয়া হয় অনেক বাচ্চাদের, এটা জন্মগত হতে পারে। এখন এর ক্লাসিফিকেশন, এত ডিটেলস আমি আলোচনায় যাব না, এর অনেক রকম ক্লাসিফিকেশন আছে। আমি জাস্ট শুধুমাত্র সাইট, মানে স্থান ভেদে যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা আমি করব। যে হার্নিয়া 2 ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল হার্নিয়া, আর একটা এক্সটার্নাল হার্নিয়া। ইন্টারনাল হার্নিয়া হচ্ছে কোনটা? নন ভিজিবল, নন প্যালপাবল, যেইটা দেখা যায় না, ইন্টারনাল হার্নিয়া। আর এক্সটার্নাল হার্নিয়া কি? যেই হার্নিয়াটা দেখা যায়। তাইলে আপনাকে প্রথম যে ইন্টারনাল হার্নিয়া কোনটি? কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, জন্মগত ডায়াফ্রামে যে হার্নিয়া হয় সেটা ইন্টারনাল হার্নিয়া। তো এখন আসি এক্সটার্নাল হার্নিয়া। এক্সটার্নাল হার্নিয়া কোনটি? এক্সটার্নাল হার্নিয়া 2টা, একটা হচ্ছে একুয়ার্ড, মানে এই যে আগে যে কজগুলো বললাম, এই কজগুলো যে দীর্ঘদিন কাশি থাকলে
অনেক ওজন লিফট করলে, তারপর আয়াট্রোজেনিক বিভিন্ন নার্ভ ইনজুরির কারণে হতে পারে, প্রেগনেন্সির কারণে হতে পারে। হ্যাঁ, তো এইগুলার কারণে কিছু হয়, সেটাকে বলে একুয়ার্ড। আর আছে কনজেনিটাল। তাইলে আমরা যে ভিজিবল যে হার্নিয়া দেখা যায়, এই হার্নিয়াটা দুই রকম, একুয়ার্ড আর কনজেনিটাল। তাই একুয়ার্ডের মধ্যে কি, একুয়ার্ডের মধ্যে ইঙ্গুইনাল হার্নিয়া, এইটাই সব থেকে কমন। পুরুষের যেমন ইঙ্গুইনাল হার্নিয়া কমন, যেটাকে অ্যাক্সিরিয়া নামে, ওইটাই। তো এইটা খুব কমন, ইঙ্গুইনাল হার্নিয়া। আর একটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, আর প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া বা আম্বিলিক্যাল হার্নিয়া, এগুলো দেখা যায়। আর কনজেনিটাল কোনগুলা, কনজেনিটাল ইঙ্গুইনাল হার্নিয়া, এটা জন্মগতভাবেও হতে পারে, কনজেনিটাল আম্বিলিক্যাল হার্নিয়াও হতে পারে। তো এই গেল আপনার ক্লাসিফিকেশন হার্নিয়ার। এখন হার্নিয়ার ক্লিনিক্যাল ফিচারটা কি নিয়ে আসবে? ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে যে সোয়েলিং ইঙ্গুইনাল রিজনে, তার গ্রোয়িং এন্ড স্কোটামটা ফুলা বলবে, সোয়েলিং। আমরা জানি যে ক্লিনিক্যাল ফিচারের দুইটা পার্ট, সিমটম আর সাইন। সিমটম মানে রুগী যেইটা বলবে, তো রুগী বলবে যে আমার এই রিজনটা, গ্রোয়িং আর স্কোটাম, এই রিজনটা ফুলা ফুলা আছে। এই যখন আমি শুই তখন এই ফুলাটা থাকে না, আবার যখন দাঁড়াই তখন এই ফুলাটা আবার ওই রকমের হয়, আর পেইনফুল সেন্সেশন হবে। এই তিনটে কথা বলবে, এর বাহিরে আর কোনো হার্নিয়ার পেশেন্ট এর বাহিরে কোনো কথাই বলবে না, এই তিনটে জিনিস বলবে। এক নাম্বার বলবে যে গ্রোয়িং আর স্কোটার ওই রিজনটা ফুলে যায়, যখন সে শোবে তখন এই ফুলাটা কমে যায়, আর পেইন হয়। এই তিনটে জিনিস বলবে। তাহলে এখন আমরা কি করব, সাইন বের করব। তো সাইনটা কি, আমরা এক্সামিন করে যেই জিনিসটা পাবো, আমরা কি পাবো, সোয়েলিং বলবে পেশেন্ট, সোয়েলিং আমরা পাবো। কাফ ইম্পালস পজিটিভ। কাফ ইম্পালস পজিটিভ কি, পেশেন্টকে আমরা শোয়াবো, তারপর আমরা এই যে ফিমোরাল রিজনে আঙ্গুল দিয়ে চাপ দেবো, পেশেন্টকে কাশি দিতে বলবো, তখন দেখবো যে এরকম ফুলে থাকবে, ফুলে উঠবে, আবার কাশি যখন বন্ধ করবে। এইটাকে বলে কাফ ইম্পালস পজিটিভ। তা একটা আপনাকে যদি জিজ্ঞেস করে যে একটা হার্নিয়া পেশেন্ট কিভাবে এক্সামিন করে, তখন আপনি বলবেন যে স্যার আমি দেখবো যে কাফ ইম্পালস পজিটিভ আছে কিনা। এখন ইনভেস্টিগেশন কি করব হার্নিয়া ধরার জন্য? হার্নিয়া ধরার জন্য বলবো যে নো ইনভেস্টিগেশন ইজ নিডেড ফর ডায়াগনোসিস অফ হার্নিয়া। হার্নিয়া ধরার জন্য কোনো রকমের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। তাইলে আমরা যে পরীক্ষাগুলো করি সেগুলো কেন? ইনভেস্টিগেশন নিডেড ফর অপারেটিভ ফিটনেস। ইনভেস্টিগেশন যেগুলো করি সেগুলো জাস্ট তার যে অপারেশন করার মতো তার ফিটনেস আছে কিনা, সেই ফিটনেস দেখার জন্য। আমরা ওই যে আগেই বলছি, এই জন্য আমি টেকনিক্যালি প্রি অপারেটিভ যে অ্যাসেসমেন্টগুলো আমি আগে বলছি, যে সিবিসি, ইউরিন আরএমই, আরবিস, সিরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, ইসিজি, এই টেস্টগুলো করব কেন? অপারেটিভ ফিটনেসের জন্য, পেশেন্ট ফিট আছে কিনা, এই জন্য আমরা এই টেস্টগুলো করব। কিন্তু হার্নিয়া ধরার জন্য কোনো রকমের ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। এখন ট্রিটমেন্টটা কি? একটা হার্নিয়া পেশেন্টের কি ট্রিটমেন্ট, মানে অপারেশন কি? একটা হার্নিয়া হলে তো অপারেশন করা লাগে। এখন এই অপারেশনের নাম কি? এই অপারেশনের নাম হচ্ছে হার্নিওটমি। হার্নিয়া হয়েছে হার্নিওটমি, টমি মানে কাটা। তা হার্নিয়াটা যদি কাটি সেটাকে বলে হার্নিওটমি। কিন্তু শুধু একটা অপারেশন না, এটার ক্ষেত্রে তিনটে অপারেশন করা যায়। একটা হচ্ছে হার্নিওটমি, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি। এখন হার্নিওটমি মানে কি? হার্নিয়া আমরা কেটে দিলাম, এটাকে বলে হার্নিওটমি। হার্নিওরেফি, এটাকে আমরা রিপেয়ার করে ঠিক করে দিলাম, এটা হার্নিওরেফি। আর হার্নিওপ্লাস্টি কি? একটা পোলিন ম্যাশ পাওয়া যায়, একটা পোলিন ম্যাশ, ওই পোলিন ম্যাশ দিয়ে যদি আমরা অপারেশন করে দিই সেইটাকে বলে হার্নিওপ্লাস্টি। খুব খেয়াল করে শুনেন, এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে হার্নিয়ার জন্য কি কি অপারেশন করা হয়। বলবেন যে হার্নিওটমি, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি। তো এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি হার্নিয়া হয় তাহলে তাদের কিন্তু অনলি হার্নিওটমি করতে হয়। বাচ্চাদের নো হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি করা যায় না, বাচ্চাদের ক্ষেত্রে শুধু হার্নিওটমি করতে হয়। এখন নার্সিং ম্যানেজমেন্ট যদি আমি বলতে যাই, অ্যাকচুয়ালি এগুলোর জন্য অনেক সময় নষ্ট হবে, এগুলো আপনারা সবাই জানেন। তো এখানে আপনার স্পেসিফিক যেই জিনিসটা বলতে হবে, ডিসচার্জের যে অ্যাডভাইসে, যে এই যে হার্নিওটমি, হার্নিওরেফি বা হার্নিওপ্লাস্টি যেই পেশেন্টের হবে, এই পেশেন্টকে 3 মাসে কোনো ভারী কাজ করতে দেয়া যাবে না। কোনো ভারী কাজ করতে দেয়া যাবে না 3 মাস। এবং তার যে এই যে হেভি ওয়েট লিফটিং যে কাজ, এই কাজটা বন্ধ করে তাকে অন্য কাজে সুইচ করতে হবে, তাইলে আবার রিকারেন্ট হার্নিয়া হতে পারে।
আর 3 মাসে কোনো রকমের ভারী কাজ করা যাবে না। সিঁড়িতে ওঠার ক্ষেত্রেও তাকে অ্যাডভাইস দিতে হবে যে একসাথে সিঙ্গেল সিঁড়ি মানে ডাবল সিঁড়ি বা ট্রিপল সিঁড়ি, আমরা অনেক সময় দ্রুত যখন এক জায়গায় যাওয়া লাগে তখন আমরা 3টে সিঁড়ি একত্রে পার হই না, তো তাকে অ্যাডভাইস দিতে হবে যে আপনি একটা একটা প্রতিটা সিঁড়িতে পাড়া দিয়ে উঠবেন, যখন উপরে উঠবেন আপনি কোনো ধরনের 3 মাসে ভারী কাজ করবেন না। আর ভবিষ্যতে আপনার যে ভারী কাজের যে তার পেশা, ওই পেশাটাকে চেঞ্জ করে তিনি অন্য জায়গায় সুইচ করে নিয়ে আসবেন। মোটামুটি প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, ইন্টার অপারেটিভ এগুলো মানে ম্যাক্সিমামই কমন, আপনারা সবাই মেধাবী, এগুলো আপনারা পারবেন। এগুলো নিয়ে আলোচনা সবই আপনারা জানেন আমার থেকে অনেক ভালো, তারপরে একটু রিক্যাপ করি জাস্ট। এখন আপনাদের আসি, আমি যে কমন সব থেকে যে একটা টপিক সেটা হইলো যে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস এটা একটা সবার ইন্টারেস্টিং এবং কমন, ম্যাক্সিমামই আপনাদের অনেকেরই অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়েছে। অ্যাপেন্ডিক্স আছে সবার, আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের অ্যাপেন্ডিক্স আছে। এখন এটা কোথায় থাকে? আমাদের রাইট ইলিয়াক ফোসায় থাকে। কোথায় থাকে? রাইট ইলিয়াক ফোসা, যেটাকে বলে RIF, রাইট ইলিয়াক ফোসা। এখন রাইট ইলিয়াক ফোসায় কোন জাংশনে থাকে? ইলিওসিক্যাল জাংশন। এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, আপনি বলবেন রাইট ইলিওসিক্যাল জাংশন। আর এই রিজনটার নাম কি? রাইট ইলিয়াক ফোসা, রিফ বলে, রাইট RIF, রাইট ইলিয়াক ফোসা। অ্যাপেন্ডিক্স আছে সবার, কিন্তু অ্যাপেন্ডিসাইটিস তো সবার নাই। অ্যাপেন্ডিসাইটিস যখন এই অ্যাপেন্ডিক্সে কোনো ইনফ্লামেশন হয় তখন তাকে বলে অ্যাপেন্ডিসাইটিস। তো এখন আমরা আলোচনা করব একুট অ্যাপেন্ডিসাইটিস। কি আলোচনা করব? একুট অ্যাপেন্ডিসাইটিস। তো এখন যদি আপনাকে, আমি তো আলোচনা করলাম, এখন আপনাকে যদি ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে তো আমার মতো এরকম বুঝালে কাজ হবে না। এক্সামিনার আপনার কাছে জানতে চাইছে, তাহলে আপনি কি বলবেন? একুট ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স ক্যারেক্টারাইজড বাই সাডেন একুট রাইট ইলিয়াক ফোসা পেইন, অ্যানোরেক্সিয়া, নোশিয়া, ফিভার। এখন এইভাবে আপনি ডেফিনেশনটা বললেন, বা আপনার মতো যে কোনো সোর্স থেকে আপনি নিয়ে বলতে পারেন। মূল কথা হইলো অ্যাপেন্ডিক্স সবার আছে, এই অ্যাপেন্ডিক্সে কোনো কারণে যদি ইনফ্লামেশন বা ইনফেকশন হয় সেইটাই হয়েছে অ্যাপেন্ডিসাইটিস। তো এখন বিস্তারিত না, আমি খুব অ্যাপেন্ডিসাইটিস কেন হয় আমি কোনো ওইভাবে ক্লাসিফিকেশনে যাব না। অ্যাপেন্ডিসাইটিসটা কেন হয়, অ্যাপেন্ডিসাইটিস হয় কেন? অ্যাপেন্ডিসাইটিস এটা হয় ফিকোলিথ, ফিকোলিথ মানে বা অ্যাপেন্ডিকোলিথ, কম্পোস্ট অফ ফিক্যাল ম্যাটেরিয়াল, মানে অ্যাপেন্ডিক্সের ভিতরে আমাদের স্টুলের কোনো পার্টিকেল ঢুকে যায়। কিভাবে ঢুকে? ওটার যে লেয়ার থাকে, ওই লেয়ার কোনো কারণে যদি লুজ হয়ে যায়, কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল মানে ইনফেকশনের কারণে ওখানের যে ওই ওয়ালটা ছিদ্র হয়ে যদি কোনো আমাদের ফুড পার্টিকেল বা স্টুলের কোনো পার্টিকেল এইগুলা বা ক্যালসিয়াম ফসফেট কোনো ব্যাকটেরিয়া যদি ওখানে যায়, তাইলে ওখানে অ্যাপেন্ডিক্সে আমাদের ইনফ্লামেশন হয়। তো কজটা বুঝলাম। বা ক্যাটারিয়াল ভ্যারাইটির কারণে হইতে পারে, টিউমারের কারণে হতে পারে, অনেক সময় কৃমির কারণে হয়। পিনওয়ার্ম, যে ছোট ছোট যে কৃমিগুলো আছে, ওই কৃমিগুলো ওই অ্যাপেন্ডিক্সের ভিতরে যদি ঢুকে, তাহলে অ্যাপেন্ডিক্স তো সবারই আছে, তাইলে ওইটার ভিতরে যদি ঢুকে যদি ইনফ্লামেশন তৈরি করে, তাহলে কিন্তু আমাদের অ্যাপেন্ডিসাইটিস হবে। আমরা বুঝলাম তাইলে অ্যাপেন্ডিসাইটিসটা কি বুঝলাম, কোন এরিয়ায় থাকে বুঝলাম, তারপর এটার জাংশনটা কি, রাইট ইলিওসিক্যাল জাংশন বুঝলাম, এটা কজটা কি বুঝলাম। এখন অ্যাপেন্ডিসাইটিসের একুট অ্যাপেন্ডিসাইটিস আমরা আলোচনা করতেছি। তো একুট অ্যাপেন্ডিসাইটিসের একটা পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার মানে সিমটম, পেশেন্ট আমাদের কাছে আইসে কি বলবে? পেশেন্ট আইসে বলবে যে পেরি আম্বিলিক্যাল পেইন, নাভির পাশ দিয়ে ব্যথা করে। কমন এইটাই বলবে যে পেরি আম্বিলিক্যাল পেইন, নাভির পাশে ব্যথা। পেইন শিফট টু রাইট ইলিয়াক ফোসা, এই ব্যথাটা শিফট করে আমার রাইট ইলিয়াক ফোসায় চলে যায়। নাভির পাশে ব্যথা শুরু হয়েছে, এখন রাইট ইলিয়াক ফোসায় শিফট করে আছে, ওই জায়গাটায় একদম মানে ব্যথায় খুব মানে তীব্র ব্যথা ওই জায়গাটায়। আর কি পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নৌশিয়া, ভমিটিং এবং হালকা জ্বর থাকতে পারে, পেশেন্টের জ্বর থাকবে হালকা, কারণ এটা ইনফ্লামেশন একুট, এই জন্য এই ফিচারগুলো থাকবে। এখন আমি সাইনে কি পাবো? আমি অন এক্সামিনেশন কি পাবো? পেশেন্টকে ডিহাইড্রেটেড পাবো, কারণ পেইনের কারণে পেশেন্ট খেতে পারবে না। একটা পেশেন্ট যখনই খেতে না পারবে তখনই পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে। তাই পেশেন্টের কি হবে? আমরা ডিহাইড্রেশন পাবো, পালস রেট, টেকিকার্ডিয়া, পেশেন্টের পালস রেট বেশি থাকবে, টেম্পারেচার, শরীরে হাত দিলে আমরা
পেশেন্টের টেম্পারেচার, রেইজ প্রেসার, টেম্পারেচার থাকবে। এখন কি অ্যাবডোমিনাল, যেহেতু তার ব্যথাটার কথা বলছে পেটে, এখন আমরা তার পেটটা কিভাবে এক্সামিনেশন করব, ভেরি কেয়ারফুল, খুব সতর্কতার সহিত শুনেন যে আপনার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার কি করতে হবে। যখন অ্যাবডোমিন এক্সামিন করবেন তখন কি টেন্ডারনেস অ্যাট রাইট ইলিয়াক ফোসা, টেন্ডারনেস মানে অনুভূত হওয়া, ব্যথা অনুভব হয় রাইট ইলিয়াক ফোসায়। এখন ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পজিটিভ। এখন ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস কোনটা, আম্বিলিকাস এবং আমাদের যে ইলিয়াক, এই দুইটা যদি আড়াআড়ি আমরা ভাগ করি, এরকম আম্বিলিকাস এবং ইলিয়াকের হেড যদি আড়াআড়ি ভাগ করি, উপর থেকে 2/3 আর নিচ থেকে 1/3, এই তিনটে ভাগ করে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। এই ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পজিটিভ থাকবে, যে ওই জায়গাটায় যদি আমি টাচ করি, হাত দেই, তখন পেশেন্ট উ করে এই করবে, সেটা ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পজিটিভ। আর কি রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ। রিবাউন্ড টেন্ডারনেস ওই ম্যাকবার্নিস পয়েন্টে যদি আমি হাত দেই, হাত দিয়ে যদি ছেড়ে দিই, পেশেন্ট উ করে লাফ দিয়ে উঠবে। তাইলে আমরা যখন তার পেট এক্সামিন করব, এক্সামিন করার সময় আমরা রাইট ইলিয়াক ফোসায় তার টেন্ডারনেস পাবো, টোটাল রাইট ইলিয়াক ফোসাটায়। তারপর স্পেসিফিক যেই জায়গাটায় আমাদের অ্যাপেন্ডিক্স থাকে, ওই পয়েন্টটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। তো ওই ম্যাকবার্নিস পয়েন্টে যখন হাত দিব, তখন ম্যাকবার্নিস পয়েন্টে টেন্ডারনেস থাকবে। তারপর ওই ম্যাকবার্নিস পয়েন্ট, ওই পয়েন্টে যদি আমরা হাত দিই, হাত দিয়ে যদি ছেড়ে দেই, রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ, এটাকে বলে রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ। তারপর কি মাসেল গার্ড রিজিডিটি, রাইট ইলিয়াক ফোসা, আর হইছে রপসিং সাইন পজিটিভ। হ্যাঁ, মানে পেশেন্টের যদি ডান পাশ, বাম পাশ দিয়ে যদি চাপ দেই, তাহলে পেশেন্ট টেন্ডারনেস হবে, আর যদি পা জায়গায় তাও ছেড়ে দেই, তাইলেও পেশেন্ট ব্যথা অনুভব হবে। তাহলে আমরা একটা পেশেন্টের অ্যাপেন্ডিক্সের একটা অ্যাপেন্ডিসাইটিস যদি কারো হয়, তার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো, টেন্ডারনেস অ্যাট রাইট ইলিয়াক ফোসা, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পজিটিভ, রিবাউন্ড টেন্ডারনেস পাবো পজিটিভ, তারপর মাসেল গার্ড রিজিডিটি, আর পাবো রপসিং সাইন পজিটিভ। এই কয়েকটা জিনিস পাবো। আর অ্যাপেন্ডিসাইটিসের এই ফিচার নিয়েই আসতে পারে কি কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেটাকে বলে ডিডি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারে টুইস্টেড ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্টের কারণে এই রকমের পেটে ব্যথা হতে পারে। তারপর একটোপিক প্রেগনেন্সি, যদি আপনার ইউটেরাসের বাহিরে যদি বাচ্চা কনসেপ্ট করে, তাইলেও এইরকম ফিচার নিয়ে পেশেন্ট আসতে পারে। আর একুট সালপিনগো অপারাইটিস, এটাই হতে পারে ইউটি এর কারণে এই পেটে ব্যথা এরকম হতে পারে। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করার ক্ষেত্রে। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি করব, সিবিসি করব, ইউরিন করব, আর একটা আলট্রাসাউন্ড করব। এখন সিবিসিটা কেন করব, যে যদি শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন থাকে, তাইলে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, 11,000-এর উপরে উঠে যাবে। আর ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে নিউট্রোফিল বেড়ে যাবে। আর ইউরিন আরএমই কেন করব, যে পেশেন্টের ইউটি এর কারণে এই ব্যথাটা হচ্ছে কিনা। আর আলট্রাসাউন্ড করব কেন, যে ওভারিয়ান সিস্টের কারণে এই ব্যথাটা হচ্ছে কিনা, আর বা একটোপিক প্রেগনেন্সি পেশেন্ট, মহিলা পেশেন্টের ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির কারণে এই ব্যথাটা হচ্ছে কিনা। যদি এইগুলো না থাকে, একটোপিক প্রেগনেন্সি না থাকে, ওভারিয়ান সিস্ট না থাকে, আর যদি ইউরিন ইনফেকশনও না থাকে, ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, তাইলে আমরা নিশ্চিত ধরে নিলাম যে আমাদের ডায়াগনোসিস অ্যাপেন্ডিসাইটিস। এখন এই অ্যাপেন্ডিসাইটিসের রোগীকে আমরা কি অপারেশন করব, অ্যাপেন্ডিসেক্টমি। এখন অ্যাপেন্ডিসেক্টমি দুইভাবেও করা যায়, যে ল্যাব কলের মাধ্যমেও করা যায়, আর ওপেন করেও করা যায়। যদি ম্যানেজমেন্ট বলতে যাই, তাইলে আমরা আগাইতে পারবো না, আর কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা যে করতে চাইছিলাম, সেটা আলোচনা করতে পারবো না। তাই আরেকটা জিনিস শোনেন, এই যে অ্যাপেন্ডিসাইটিসের রোগী আসলে, এটা বলছি একুট অ্যাপেন্ডিসাইটিস, একুট অ্যাপেন্ডিসাইটিস আসলে কিন্তু দ্রুততার সহিত অপারেশন করতে হবে, নাইলে কি কমপ্লিকেশন ডেভেলপ করবে। কি কি কমপ্লিকেশন করবে, অ্যাপেন্ডিকুলার লাম্প ফরমেশন করবে। যে ওই অ্যাপেন্ডিক্সটা যে ইনফ্লামেশন আছে, এখানে যে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, অন্যান্য ওষুধ দেবেন, এই জন্য অ্যাপেন্ডিক্সটা শক্ত হয়ে যাবে, সেটাকে বলে অ্যাপেন্ডিকুলার লাম্প। আর একটা কি, অ্যাপেন্ডিক্সটা অ্যাপসেস হয়ে যেতে পারে, মানে ইনফেকশনে একদম অ্যাপসেসের মতো হয়ে যেতে পারে, আর গ্যাংগ্রিন একদম পচে যেতে পারে। আর অ্যাপেন্ডিকুলার পারফরেশন, মানে পারফরেশন মানে ছিদ্র হয়ে বাস্ট অ্যাপেন্ডিক্স যেটাকে বলে। তাইলে অ্যাপেন্ডিক্সের কমপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। এই কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে, অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস, গ্যাংগ্রিন অ্যাপেন্ডিক্স, আর পারফরেশন অফ অ্যাপেন্ডিক্স। এই কয়টা জিনিস আপনারা মানে অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশনের মধ্যে রাখবেন। একুট অ্যাপেন্ডিসাইটিস যদি আপনি দ্রুততার সহিত মানে অপারেশন না করেন, তাইলে আপনি পরবর্তীতে যে এই অসুবিধাগুলো হতে পারে। এই জন্য অ্যাপেন্ডিক্সকে সবসময় আমরা
মানে খুবই আর্জেন্ট কেস বলি, যে যদি আপনি অ্যাপেন্ডিক্স নিয়ে যখন ভর্তি হন তখনই কিন্তু আর্জেন্ট অপারেশন করে। যদি এটাকে ডিলে করা হয় তাইলে অ্যাপেন্ডিক্সটা শক্ত হয়ে যায়, শক্ত হইলে এর অপারেশন করা যায় না, পরে আবার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পরবর্তীতে করতে হয়। তো এখন আমরা যেটা আসলে সময়ের সাথেই পারতেছি না, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আমরা একটা সার্জারির বড় একটা পার্ট ডিজিজ যেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, বা এটাকে অপর নাম বাউল অবস্ট্রাকশন বা গাট অবস্ট্রাকশন। আপনারা সবাই জানেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সবাই জানেন যে আমাদের যে স্টোমাকের পরের যে পার্টগুলো আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে একদম রেকটাম পর্যন্ত যে ইন্টেস্টাইনগুলো আছে, এই অবস্ট্রাকশন তো সবাই বুঝেন বাধা। এখানে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়ে আমাদের যে বাউল মুভমেন্টটা যদি বন্ধ হয়ে যায়, বা আমাদের যে খাদ্য যদি নিচের দিকে সরতে না পারে, বাধাপ্রাপ্ত হয়ে যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, সেইটাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন এভাবে বললে তো হবে না, আপনার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের একটা ডেফিনেশন আছে। তো সহজ ভাষায় যদি বলি, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন। এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন, ক্যারেক্টারাইজড, এর স্বভাব কি, ক্যারেক্টারাইজড বাই একুট অ্যাবডোমিন, একুট অ্যাবডোমিন ডিউ টু ইন্টারাপশন, মানে বাধাগ্রস্ত করে ইন দ্য নর্মাল ফরওয়ার্ড ফ্লো অফ দ্য ইন্টেস্টাইনাল কন্টেন্ট, মানে এটা বাধাগ্রস্ত করে নর্মাল ভাবে আমাদের যে খাদ্যদ্রব্য দিয়ে নিচের দিকে যায় সেটাকে ফরওয়ার্ড, মানে নিচের দিকে সামনের দিকে যেতে দেয় না। ইন্টেস্টাইনাল কন্টেন্টগুলো, ইন্টেস্টাইনের যে কন্টেন্টগুলো থাকে এটাকে সামনের দিকে যেতে দেয় না, এই হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন আমি ক্লাসিফিকেশনের দিকে যাব না, আমি শুধু কজটা বলবো যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কেন হয়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কেন হয়, যেহেতু আমাদের ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন হয়। এখন অবস্ট্রাকশন বলতে এটা তিনটা ভাগে আমরা কজকে বিভক্ত করব। যে এক্সট্রা মুরাল, মানে আমাদের যে ইন্টেস্টাইনের ওয়ালের বাহিরের কোনো কিছু দিয়ে যদি অবস্ট্রাক্ট হয় সেটাকে বলে এক্সট্রা মুরাল বা আউটসাইড ওয়াল। ইন দ্য ওয়ালের ভিতরে যদি হয় ইন্ট্রামুরাল, আর ইন্ট্রালুমিনাল যদি লুমেনের মধ্যে হয় সেটা ইন্ট্রালুমিনাল। এখন আউটসাইড ওয়ালে কি হইতে পারে, অবস্ট্রাক্টেড হার্নিয়ার কারণে ইন্টেস্টাইন বন্ধ হয়ে যেতে পারে, অবস্ট্রাক্ট হয়ে যেতে পারে। আর ভলভুলাসের কারণেও ইন্টেস্টাইন বাহির থেকে বন্ধ হয়ে যেতে পারে। আর ইন দ্য ওয়ালের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যেও তো ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে কি হতে পারে, টিউবারকুলোসিস বা টিউমার। যেমন এই যে স্কিনের তো লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে যদি কোনো টিউমার হয় তাইলে তো ইন্টেস্টাইন বন্ধ হয়ে গেছে, এই টিউমার বড় হয়েছে, ইন্টেস্টাইন বন্ধ হয়ে গেছে, নিচের দিকে আর বাউল গ্যাস খাদ্য কিছুই যেতে পারে না, যেখানে অবস্ট্রাকশন হয়ে গেছে। তাই টিবির কারণে, টিউমারের কারণে এগুলো হতে পারে। আরো অনেক মানে ইম্পর্টেন্ট মেইন গুলো বললাম। আর লুমেনের মধ্যে, ইন্টেস্টাইনের যে ক্যানেল, এই ক্যানেলের মধ্যে কি হইতে পারে, হার্ড ইম্প্যাক্টেড স্টুল শক্ত হয়ে কনস্টিটিউশন হয়ে ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন হতে পারে। প্যারাসাইট ওয়ার্ম, কৃমির কারণেও ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হতে পারে। ফরেন বডি ঢুকে, যে কোনো শক্ত কোনো ফরেন বডি মুখ দিয়ে গেছে যেটা এমন ভাবে ওখানে আটকে আছে যে নিচের দিকে যেতে পারে নাই, ফরেন বডির কারণেও হতে পারে। তাইলে আমরা বললাম কি, আউটসাইড ওয়াল দিয়েও ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হতে পারে, ইন দ্য ওয়ালের মধ্যেও কোনো টিউমার বা টিবি এগুলোর কারণে হইতে পারে। আর আমাদের যে ইন্টেস্টাইনের ভিতরে লুমেনের মধ্যে, ইন্ট্রালুমেনের মধ্যে, ইন দ্য লুমেনের মধ্যে স্টুল শক্ত হয়েও ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হতে পারে, কৃমি প্লাগ জমেও হতে পারে, ফরেন বডি ঢুকেও হতে পারে। এগুলো হচ্ছে একদম বেসিক কথা। এখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের রোগী আমাকে ক্লিনিক্যাল ফিচার কি বলবে, রোগী এসে কি বলবে, সিমটম কি বলবে, কোলিকি সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, তার বুকে মানে পেটে ব্যথা বলবে, বমি করে, ভমিটিং, যেহেতু নিচের দিকে যেতে পারে না, উপর দিয়ে বমি ভাব হতে পারে, বমি করতে পারে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেটটা ফুলে গেছে, বলবে যে স্যার পেটটা ফুলে গেছে। আর কনস্টিটিউশনের কথা বলবে যে আমি বাথরুম হয় না 2 দিন ধরে, 1 দিন ধরে, এই রকমের এই কথাগুলো বলবে। এই কয়েকটা কথা, বেসিক কথা বলবে। তো এরপরে আপনি কি পরীক্ষা করবেন, আপনি জেনারেল এক্সামিনেশন করবেন, ফিসে কি টেকিকার্ডিয়া পাবেন, হাইপোটেনশন পাবেন, অলিগিউরিয়া পাবেন, প্রস্রাব কমা এই পাবেন যেহেতু। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করবেন, অ্যাবডোমিনটা ডিস্টেন্ডেড পাবেন। সে বলছে যে পেট ফুলে গেছে, আপনি অ্যাবডোমিন ডিস্টেন্ডেড পাবেন, টেন্ডার পাবেন, যে অনেক ব্যথা ধরলেই মানে পেশেন্ট স্যান করে উঠে। ভিজিবল পেরিস্টালসিস পাবেন,
বাওয়াল সাউন্ড অ্যাবসেন্ট পাবেন, বা বাওয়াল সাউন্ড পাবেন না, অথবা খুব বেশি বাওয়াল সাউন্ড পাবেন পেটের মধ্যে যদি স্ট্রেথও দেন। আর এটার জন্য একটা ইনভেস্টিগেশন করতে হয়, প্লেন এক্স রে অ্যাবডোমেন মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। একটা প্লেন এক্স রে করলে আমরা দেখতে পারি যে কোন জায়গাটায় অবস্ট্রাকশন হয়েছে। এখন এটারও ম্যানেজমেন্টের দিকে যাব না, ম্যানেজমেন্ট যদি বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো এটার ক্ষেত্রে যে এই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয়, এই অবস্ট্রাকশনের চিকিৎসাটা কি? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হার্ট স্টুল টিস্টুল এগুলোর কারণে হয়, তাহলে কিন্তু অনেক সময় এনেমা সিমপ্লেক্স বা ওই যে কি বলে ওটাকে, কনস্টিপেশনটা যদি হয়, কনস্টিপেশন হলে তো আমি এনেমা সিমপ্লেক্স বা ওই যে গ্লাইসাপ সাপোজিটরি দিলেই অবস্ট্রাকশন ছুটে যায়, মানে হার্ড স্টুল লুজ হয়ে যায়। কিন্তু যদি অন্য কারণে হয় তাইলে এইটা ল্যাপারোটমি অপারেশন করতে হয়, যে পেট কেটে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করে যদি কোনো অপারেশন করে সেটাকে বলে ল্যাপারোটমি। ল্যাপারোটমি। এখন অপারেশনের প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ যেগুলো আছে সেম ওগুলোই, ফ্লুইড, ব্যথার ওষুধ, এই সেই ক্লিন কনসেন্ট, এগুলো আপনারা সমানে লিখে দিবেন। প্রি অপারেটিভে নাথিং বাই মাউথ টু তো অনেক কিছু লিখবেন। আর পোস্ট অপারেটিভে চেক ড্রেসিং এর কথাটা, তো এগুলো অনেক কিছু লিখে দিবেন এইগুলো নিয়ে। আর এখানে কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হতে পারে সেপটিক শকে যেতে পারে, পেশেন্ট সেপটিক শকে যেতে পারে, স্ট্রাঙ্গুলেশন হতে পারে, আর গ্যাংগ্রিন হতে পারে ল্যাপারোটমি করলে। এরপরে আমরা যাব, তিনটে ডিজিজ নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এখন আমরা যাব একুট কোলিসিস্টাইটিস। একুট কোলিসিস্টাইটিস কি? আপনারা সবাই জানেন যে পিত্তে পাথর, পিত্তে পাথর, পিত্তে পাথর কমন একটা সমস্যা। তো ডেফিনেশন, একুট কোলিসিস্টাইটিস মানে পিত্তে যদি পাথর হয়, পেশেন্টের বিভিন্ন রকম সিমটম থাকে, যে বুকে ব্যথা করে, ব্যথাটা পিঠের দিকে রেডিয়েট হয়। তা যদি ডেফিনিশন আকারে আমরা বলি, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, এটা এমন একটা ক্লিনিকের কন্ডিশন ক্যারেক্টারাইজ যেটা স্বভাব কি, বাই সাডেন সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, উপরের পেটে ব্যথা ডিউ টু একুট ইনফ্লামেশন অফ গল ব্লাডার। যে এটা কারণটা কি, হঠাৎ করে ইনফ্লামেশন হয়েছে গল ব্লাডারে, মানে পিত্তথলিতে, গল ব্লাডার মানে পিত্তথলি। এখন একুট কোলিসিস্টাইটিস, কোলিসিস্টাইটিস মানে আমরা জানি যে পিত্তে পাথর। এখন এটা টাইপ কি? দুইটা টাইপ। টাইপ যদি দুইটা বলি কি, একুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, আর একটা হইছে একুট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। এখন ক্যালকুলাস কোনটা? ডিউ টু স্টোন ইন দ্য গল ব্লাডার, গল ব্লাডারের মধ্যে যেটা পাথর থাকে সেইটাকে বলে একুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। আর একুট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস কি? নট ডিউ টু স্টোন, মানে এর পিত্তের মধ্যে কোনো স্টোন থাকে না, এর থাকে কি, পলিপস থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাট গল ব্লাডার বা কোলেস্টারোসিস। হ্যাঁ, এইগুলো থাকে, কিন্তু পাথর থাকে না। একটা হচ্ছে ক্যালকুলাস আর একটা অ্যাক্যালকুলাস, সোজা কথা, একটার মধ্যে পাথর আছে, একটার মধ্যে পাথর না। একুট কোলিসিস্টাইটিস দুইটা প্রকার। এখন এটার ক্লিনিক্যাল ফিচারটা কি নিয়ে আসবে? পেশেন্ট কি বলবে? হঠাৎ সাডেন সিভিয়ার পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন, এপিগ্যাস্ট্রিক রিজনে হঠাৎ করে তার ব্যথা শুরু হয়েছে, এইটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে শিফট হয়েছে ব্যথাটা। তারপর কি, পেইন ইজ কোলিকি মে রেডিয়েট টু শোল্ডার, শোল্ডারের দিকেও এই ব্যথাটা শিফট করছে, আর পেশেন্টের বমি বমি ভাব আছে। কিন্তু হার্টের ব্যথাটা যেরকম বার্নিং সেন্সেশন, ওই রকম বার্নিং না, ওটার থেকে একটু কোলিকি পেইন, মানে হালকা। আর এই আপনাকে এই কোলিসিস্টাইটিস যদি জিজ্ঞেস করে কেউ, আপনাকে কিন্তু একটা প্রশ্ন করবে যে কোলিসিস্টাইটিস কাদের হয়, কোলিসিস্টাইটিসের রিস্ক ফ্যাক্টর কারা। আপনার মনে রাখতে হবে যে 5F, এফ দিয়া 5টা জিনিস, এদের কোলিসিস্টাইটিস বেশি হয়, পিত্তে পাথর এদের বেশি হয়। তাই 5F এ কি হয়? একটা এফে হয় ফিমেল, মহিলাদের কোলিসিস্টাইটিস পিত্তে পাথর বেশি হয়। ফার্টিল যারা, তাদের বেশি হয়। 40, যারা 40 বছর বয়সের আশেপাশে, তাদের কোলিসিস্টাইটিস বা পিত্তে পাথর বেশি হয়। ফ্যাটি, যারা মোটা, তাদের পিত্তে পাথর বেশি হয়। আর ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া যাদের, তাদের এই কোলিসিস্টাইটিস বা পিত্তে পাথর বেশি হয়। তাইলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর কারা কোলিসিস্টাইটিসের, আপনারা বলবেন যে 5F দিয়ে এই 5টা নাম বলে দিবেন।
ও আরেকটা পেশেন্ট, এই যে কোলিসিস্টেটিসের পেশেন্ট আরেকটা সিমটম বলবে কি, পেশেন্টের জ্বর থাকতে পারে আর হিস্টোরি ফিলিং ডিসকমফোর্ট আফটার টেকিং হেভি মিল। পেশেন্ট যদি খাবার বেশি একটু খায় তাইলে খুব ডিসকমফোর্ট ফিল করবে, এইটা একটা কোলিসিস্টেটিসের অন্যতম লক্ষণ। যদি আপনার পেপটিক আলসার হয় তাইলে খালি পেটে আপনি ডিসকমফোর্ট হবে বা গ্যাস হবে বিভিন্ন, কিন্তু কোলিসিস্টেটিসের পেশেন্ট খাবার পরে কিন্তু যদি পিত্তে পাথর থাকে তাহলে খাবার পরে সে ডিসকমফোর্ট ফিল করবে, যে হিস্টোরি অফ ফিলিং ডিসকমফোর্ট আফটার টেকিং হেভি মিল, বেশি খাবার খেলে সে ডিসকমফোর্ট ফিল করবে। আপনি কি পাবেন সাইন, মানে আপনি অন এক্সামিনেশন করলে কি পাবেন, টেন্ডার অ্যাট রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনে আপনি কি পাবেন, টেন্ডার পাবেন। আর মরফিস সাইন পজিটিভ, মরফিস সাইন একটা দেখে ওইখানে হাত দিয়ে এরকম ইয়া দেয়, সেখানে কিন্তু মরফিস সাইন পজিটিভ পাবে, পালসটা পাবে বেশি পাবে, টেকিকার্ডিয়া টেম্পারেচার এলিভেটেড পাবে, আর ডিহাইড্রেশন পজিটিভ পাবে। যেহেতু একটা ব্যথা নিয়ে আসছে একুট কেস, এক্ষেত্রে তো পেশেন্ট খেতে দিতে পারবে না, টেনশনে থাকবে, যে কারণে পেশেন্ট সব একুট কেসের ক্ষেত্রেই কিন্তু ডিহাইড্রেটেড থাকে। এখন ইনভেস্টিগেশন কি, আলট্রাসাউন্ড করতে হবে, একটা আলট্রাসাউন্ড করলেই আপনি আপনার পিত্তে পাথর আছে কিনা এটা আপনি দেখতে পারবেন। এখন আলট্রাসাউন্ড অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সিস্টেম, এইচবিপিএস, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সিস্টেম, টোটাল হোল অ্যাবডোমিন, যে আলট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমিন করার প্রয়োজন নাই বা লোয়ার অ্যাবডোমিন করার দরকার নাই, শুধুমাত্র আপনি আপার অ্যাবডোমিন বা ইউএসজি অফ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সিস্টেম বা এইচবিপিএস লিখে দিলেই হবে। আর একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন টিসিডিসি দেখার জন্য, যে পেশেন্টের লিউকোসাইটোসিস আছে কিনা, যে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ছে কিনা। এখন একুট কোলিসিস্টেটিসের ক্ষেত্রে আপনার চিকিৎসা কি, একুট কোলিসিস্টেটিস হইলে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে বাসায় পাঠাই দিতে হবে, কারণ একুট কোলিসিস্টেটিস যদি হয় তাইলে কিন্তু তাকে অপারেশন করা যায় না। একুট কোলিসিস্টেটিসের পেশেন্টকে কনজারভেটিভ ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে বাসায় পাঠিয়ে দিতে হবে। 42 দিন পরে এসে তাকে এই পিত্ত পাথর অপারেশনের যে কোলিসিস্টেকটমি যে অপারেশন আছে, এই কোলিসিস্টেকটমি করার জন্য তাকে অ্যাডভাইস দিতে হবে। তাইলে যদি বলে একুট কোলিসিস্টেটিসের পেশেন্টকে কি অপারেশন করা যায়, একুট কোলিসিস্টেটিসের পেশেন্টকে মানে একুট অবস্থায় করা যায় না, কারণ গল ব্লাডারের ওখানে অনেক ইনফেকশন থাকে, যে কারণে আপনি গল ব্লাডার কাটবেন, কাটার পরে যে স্টিচ দিবেন, স্টিচ আপনার টিকবে না, কারণ ওটা তো পচে গেছে বা লুজ হয়ে আছে। এই জন্য এই পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে ব্যথার ওষুধ, তাকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিস্পাজমোডিক, তারপরে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এইরকম সবগুলো দিয়ে তাকে সেটেল করে তাকে ছুটি দিতে হবে। তাকে কি অ্যাডভাইসে বলতে হবে যে আপনি 42 দিন পরে আবার আমাদের হসপিটালে আসবেন, সার্জারি ডিপার্টমেন্টে ভর্তি হবেন, ভর্তি হয়ে কি করবেন, আপনি অপারেশন করবেন। তাইলে আমরা জানলাম কি, একুট কোলিসিস্টেটিসের পেশেন্টকে অপারেশন করা যায় না একুট অবস্থায়, তাকে পরবর্তীতে 42 দিন পরে তারপরে এসে, তাই এর অপারেশনের নাম কি, কোলিসিস্টেকটমি, আর এই রোগটার নাম কোলিসিস্টাইটিস। এটা এখন বর্তমানে এইটা কিন্তু ওপেনের থেকে এই যে ল্যাপারোস্কোপিক সার্জারিটাই বেশি হয়, যে ক্যামেরার মাধ্যমে দেখে দেখে এই যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাস দিয়ে পেটটা ফুলে তারপর যে পিত্তের পাথরগুলো নিয়ে আসে, গলব্লাডারও কেটে দেয়, মানে সেইটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি আর ওপেন কোলিসিস্টেকটমি দুইটাই আছে। সময় তো প্রায় আচ্ছা, আমরা হার্নিয়া বলছি, অ্যাপেন্ডিসাইটিস বলছি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলছি, একুট কোলিসিস্টাইটিস বলছি, অ্যানেস্থেসিয়া বলছি, পিরি অপারেটিভ বলছি, অনেকগুলো পার্ট আমাদের, ওটি, স্টেলাইজেশন, ড্রেসিং, অনেকগুলো পার্ট বাকি আছে। দেখি আমরা চেষ্টা করি কতটুকু বলতে পারি। এরপরে আমরা আসি আমাদের সব থেকে একটা কমন যে রোগ, সেটা হচ্ছে হ্যামোরয়েড। সার্জারির ক্ষেত্রে সব থেকে কমন রোগ হ্যামোরয়েড। এখন হ্যামোরয়েড আমাদের কাছে কমন, কিন্তু এই হ্যামোরয়েড যদি আপনি বাহিরের লোকদের বলেন, কেউ কিন্তু হ্যামোরয়েড নামে কেউই চিনবে না, সবাই জানে পাইলস নামে। প্রচলিত যেই পাইলস, অশ্ব গেজ, বিভিন্ন জায়গায় দেখেন এই যে চমকপ্রদ বিজ্ঞাপন, এই রোগটার মূলত নাম হচ্ছে হ্যামোরয়েড।
হেমোরয়েড। এখন হেমোরয়েডটা কি? হেমোরয়েড জিনিসটা হচ্ছে যে তার রেকটালটা প্রলাপস হয়ে নিচের দিকে নেমে গেছে, তা যখন সে স্টুল পাস করে তখন প্যানে সে ফ্লাশ ব্লাড দেখে, এই সমস্যা যেটা, এইটাই তো হেমোরয়েড বা পাইলস। এখন আপনাকে যদি ডেফিনেশন আকারে বলে, তাইলে আপনার বলতে হবে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পার রেকটাল ব্লিডিং। তার রেকটাম দিয়া ব্লিডিং হয় ডিউ টু ডাইলেটেশন অ্যান্ড টর্চুয়াস অফ অ্যানোরেকটাল ভেনাস প্লেক্সাস। এইটা আপনি ডেফিনেশন বলে দিলেন। এখন এই হেমোরয়েডের টাইপ আছে। হেমোরয়েডের টাইপ কয়টা? হেমোরয়েডের টাইপ 4টা। একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, সেকেন্ড, খুব খেয়াল করে শুনেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড, থার্ড ডিগ্রি হেমোরয়েড, ফোর্থ ডিগ্রি হেমোরয়েড। তো এখন আমি বললাম 1 থেকে 4 ডিগ্রি হেমোরয়েড 4টা বললাম, কিন্তু এখন আপনাকে জিজ্ঞেস করবে যে তাইলে ফার্স্ট ডিগ্রি কোনটা, সেকেন্ড ডিগ্রি কোনটা বা ফোর্থ ডিগ্রি কোনটা, যে কোনো একটা ডিগ্রি জিজ্ঞেস করলো। তাইলে ফার্স্ট ডিগ্রি কোনটা? হুইচ নেভার প্রলাপস। রেকটামটা প্রলাপস মানে হচ্ছে নিচের দিকে নেমে যাওয়া, লুজ হয়ে যাওয়া, সোজা কথা। তো ফার্স্ট ডিগ্রিতে আপনার পায়খানার রাস্তা প্রলাপস হবে না, নিচের দিকে নামবে না। হুইচ নেভার প্রলাপস, কখনোই ফার্স্ট ডিগ্রিতে পায়খানার রাস্তা নিচের দিকে নামবে না, সেটা হলো ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড। সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড কোনটা? প্রলাপস ডিউরিং ডেফিকেশন বাট রেডিউস স্পন্টেনিয়াসলি। আপনি যখন স্টুল পাস করবেন, ডেফিকেশন মানে স্টুল পাস করবেন, তখন আপনার পায়খানার রাস্তাটা কিছুটা প্রলাপস হবে। আবার যখন স্টুল পাস করা হয়ে যাবে, নিজে নিজে পায়খানার রাস্তাটা নিজে নিজে স্পন্টেনিয়াসলি রিডিউস হয়ে যাবে, আবার জায়গা মতো চলে যাবে। সেইটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রলাপস। খুব খেয়াল করেন, ফার্স্ট ডিগ্রিতে কোনো প্রলাপস থাকবে না, সেকেন্ড ডিগ্রিতে আপনার প্রলাপস হবে, কিন্তু আবার ডেফিকেশন কমপ্লিট করার পরে আবার নিজে নিজে রিডিউস হয়ে যাবে, এইটা সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রি কোনটা? প্রলাপস ডিউরিং ডেফিকেশন। আপনি যখন স্টুল পাস করবেন তখন আপনার পায়খানার রাস্তাটা নিচের দিকে নেমে আসবে, বাট রিডিউস ডিজিটালি, কিন্তু সে নিজে নিজে ওই পায়খানার রাস্তাটা ভিতরে যেতে পারবে না, আপনার হাত দিয়ে ঢুকেই দিতে হবে। সেইটাকে বলে থার্ড ডিগ্রি হেমোরয়েড। খুব খেয়াল করেন, ফার্স্ট ডিগ্রি কোনটা? আপনার কোনো প্রলাপস থাকবে না, সেকেন্ড ডিগ্রি প্রলাপস হবে হালকা, আবার নিজে নিজে ডেফিকেশনের পরে আবার নিজে নিজে স্পন্টেনিয়াসলি নিজের জায়গা চলে যাবে। আর থার্ড ডিগ্রি ডেফিকেশনের সময় বের হবে, কিন্তু নিজে নিজে জায়গা মতো যেতে পারবে না, ডিজিটালি বা ম্যানুয়ালি আপনার নিজে নিজে আবার ঢুকাই দিতে হবে, সেটা থার্ড ডিগ্রি প্রলাপস হেমোরয়েড। আর ফোর্থ ডিগ্রি প্রলাপস কোনটা? ক্যান নট বি রিডিউসড। সে পায়খানা রাস্তা সবসময় নিচের দিকে নেমে থাকবে, আপনি হাত দিয়ে যদি ঢুকাইয়াও দেন সে উপরে থাকবে না, একদম কমপ্লিটলি প্রলাপস। যেটা ফোর্থ ডিগ্রি পার্মানেন্টলি প্রলাপস। সোজা কথা আপনি বলে দিবেন যে পার্মানেন্টলি প্রলাপস বা ক্যান নট বি রিডিউসড। ক্লিয়ার? এখান থেকে 4টা হেমোরয়েড কি? পাইলস, যদি পাইলস ধরেন পাইলসই আপনি বলেন, এখন এই পাইলসটা কত প্রকার? 4 প্রকারে। আপনি যদি প্রকারভেদ বুঝে যায় না, 1 ডিগ্রি কোনটা, 2 ডিগ্রি কোনটা, 3 ডিগ্রি কোনটা, 4 ডিগ্রি কোনটা, তাহলে আপনার ট্রিটমেন্ট দেওয়া তো খুবই সহজ। এখন এটা কেন হয়? এখন এই পাইলস কেন হয় বা হেমোরয়েড কেন হয়? ইডিওপ্যাথিক, এটা কোনো কজ জানা নাই, ধরেন একটা আছে। তারপর হেরিডিটারি, জন্মগত, বংশগত, এর দাদার আছে, বাবার আছে, তার আছে, এইরকম ভাইয়ের আছে। ইডিওপ্যাথিক মানে এদের মানে বংশের অনেকেরই এই জিনিসটা আছে। তারপর প্রেগনেন্সির কারণেও এই হেমোরয়েড হতে পারে। পেলভিক টিউমার যদি থাকে তারও হতে পারে। ক্রনিক কনস্টিপেশন, দীর্ঘমেয়াদী যদি কনস্টিপেশন থাকে তারও হতে পারে। তারপর কার্সিনোমা অফ রেকটাম, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলোর প্রয়োজন নাই। ক্লিনিক্যাল ফিচারটা কি? ক্লিনিক্যাল ফিচারটা কি? ফ্রেশ ব্লিডিং ডিউরিং ডেফিকেশন, মানে আপনি যখন স্টুল পাস করতে বসবেন তখন ফ্রেশ ব্লাড পড়বে। আরেকটা আছে কিন্তু মেলে না, যে আপনার স্টোমাকের মধ্যে যদি ব্লিডিং হয় সেইটা যদি দেখেন স্টুলটা কালা থাকবে, মেলে নাই। আর হেমোরয়েডের ক্ষেত্রে স্টুল থাকবে ফ্রেশ ব্লাড, ফ্রেশ ব্লিডিং ডিউরিং ডেফিকেশন। আপনার স্টুল পাস করার সময় আপনি প্যানে দেখতে পাবেন একদম তাজা রক্ত, লাল তাজা রক্ত। তারপর কি? ইউজুয়ালি পেইনলেস। এই যে ব্লিডিংটা হবে এটার ক্ষেত্রে সে কোনো ব্যথা পাবে না, আর প্রলাপস থাকবে,
এই পেশেন্টের প্রলাপস থাকবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হেমোরয়েড থাকবে। বলবে যে স্যার আমি যখন বাথরুম করতে বসি তখন তাজা রক্ত যায়, কোনো ব্যথা নাই, আর এইরকম পায়খানার রাস্তাটা নিচের দিকে নেমে আসে, তখন তার থেকে হিস্ট্রি নিতে হবে। বা এক্সাম, আর আপনি সাইন মানে অন এক্সামিনেশন পার রেক্টাল ডিজিটাল এক্সামিনেশন, ডিআরই কয়, প্রক্টোস্কোপ দিয়ে যেটা পরীক্ষা করে ডিআরই, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। তো ডিআরই করে আপনি কি দেখবেন, ইন্সপেকশন কি করবেন, ফার্স্ট ডিগ্রিতে তো নর্মাল দেখবেন, আর সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ডিগ্রি প্রলাপস টিস্যু ক্যান বি সিন, এখানে টিস্যু দেখতে পাবেন। আর প্রক্টোস্কোপ দিয়ে হেমোরয়েডে আপনি 3টে জিনিস দেখতে পাবেন, 3 পজিশন, প্রক্টোস্কোপ দিলে 3 পজিশন থাকবে। আপনাদের বাসায় যে দেয়াল ঘড়ি আছে না, ওই দেয়াল ঘড়িতে আপনি দেখবেন 3, 7, 11, 3 কোন জায়গায় থাকে, 7 কোন জায়গায় থাকে, 11 কোন জায়গায় থাকে। এই 3টা পজিশনে আপনি এই 3টা পজিশন প্রক্টোস্কোপ দিয়ে আপনি আলসারেশন সিন করতে পারবেন। এই 3টে জায়গায় যেই জায়গায় ব্লিডিং পয়েন্ট দেখতে পাবেন, তা ডিআরই করতে হবে। ডিআরই করলে আপনি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনে আপনি হেমোরয়েড যে দেখতে পারবেন, আর এটা কত ডিগ্রি এটা নির্ণয় করতে পারবেন। আর হেমোরয়েডের কমপ্লিকেশন কি, প্রফিউজ ব্লিডিং লিডিং হাইপোভলিউমিক শক। হঠাৎ করে বলবে যে স্যার গরু জব দিলে যেরকম ব্লাড বের হয় ওই রকম আমার আজকে ব্লাড বের হয়েছে, মনে হয় যে এত এক পুকুর রক্ত গেছে। তো অনেক সময় এরকম বেশি রক্ত গিয়া পেশেন্ট কিন্তু হাইপোভলিউমিক শকে চলে যেতে পারে। থ্রম্বোসিস হইতে পারে, আলসারেশন হইতে পারে, ওই জায়গায় রেকটামে আলসারেশন হইতে পারে। তারপর কি সাপুরেশন মানে পুজ হতে পারে, রেকটামে পুজ হতে পারে, গ্যাংগ্রিন মানে পচে একদম হইতে পারে, সব সময় রক্ত থাকে থাকে, তারপর ডাইলেট হয়ে এরকম নিচে নেমে গেছে। তো এগুলো হচ্ছে কমপ্লিকেশন। আর এর চিকিৎসা কি, আমি জেনারেল প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ এগুলো আমি গেলাম না, যেহেতু এটা রেকটাল সার্জারি। প্রি অপারেটিভ অবশ্যই এনেমা সিমপ্লেক্স দিতে হবে, পেশেন্টের অনেক সময় ধরে এনপিও রাখতে হবে, কারণ তার ওই যে ইন্টেস্টাইনে কোনো রকমের ফুড পার্টিকেল থাকতে পারবে না। তো এইটা আর ইনফর্ম কনসেন্ট, তারপরে শেপ কিনে, এইসব আজে বাজে কথা সবগুলো আপনারা প্রত্যেকটা ম্যানেজমেন্টই বলবেন। আর মেডিকেল ট্রিটমেন্ট আমি একটু বলি, আপনার 5% ফেন্ডিন অ্যালমন্ড অয়েল ইন দ্য বেজ অফ হেমোরয়েড, এটাকে বলে স্ক্লেরোথেরাপি। এইটা ফর ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডের চিকিৎসা হয়েছে কি, একটা 5% ফেন্ডিন অ্যালমন্ড অয়েল নামে একটা অয়েল পাওয়া যায়, ওইটা আপনার দিতে হবে। এটাকে বলে স্ক্লেরোথেরাপি, ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি। আপনারা তো সবাই ক্লাসিফাইটা খুব ভালোভাবে শিখছেন, ফার্স্ট ডিগ্রি কোনটা, সেকেন্ড ডিগ্রি কোনটা, থার্ড ডিগ্রি কোনটা, ফোর্থ ডিগ্রি কোনটা। এটা তো বুলেট মারলেও তো আপনি বলতে পারবেন যে কোনটা কি। তাইলে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে আপনার কি করতে হবে, 5% ফেন্ডিন অ্যালমন্ড অয়েল দিয়ে চিকিৎসা করতে হবে। আর সার্জিক্যাল চিকিৎসা কি, ফার্স্ট ডিগ্রিতে অনেক সময় যদি ফার্স্ট ডিগ্রিতে এইটাই, আর সেকেন্ড ডিগ্রিতে যদি ফেইল করে এই অ্যালমন্ড অয়েল, তাইলে আপনার রাবার ব্যান্ড লাইগেশন সার্জারি কি, রাবার ব্যান্ড লাইগেশন করতে হবে সেকেন্ড ডিগ্রিতে। আর থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রিতে মাস্ট বি হেমোরয়েডেক্টমি করতে হবে। এই অপারেশনের নাম কি, হেমোরয়েডেক্টমি, হেমোরয়েডেক্টমি। এখন এটার একটা মডার্ন একটা লঙ্গ অপারেশন নামে একটা আছে, এইটা ওই রকমের করতে হয় না, জাস্ট একটা যন্ত্রের মতো আছে পিস্তলের মতো, ওইটা দিয়ে কেটে নিয়ে আসে, লঙ্গ অপারেশন। লঙ্গ মেশিন একটা পাওয়া যায়, মেশিন দিয়ে অপারেশন করা যায়। আর এই অপারেশনের নাম হয়েছে হেমোরয়েডেক্টমি। আর এটা পোস্ট অপারেটিভ যে কেয়ার বা এইটা একটু ইম্পর্টেন্ট আছে। এই হেমোরয়েড অপারেশনের পেশেন্টকে আপনার হিপবাত দিতে হয়। হিপবাত সম্পর্কে সবাই পরিচিত আছেন কিনা জানি না। হিপবাত এটার অপর নাম সিজবাত। হিপবাত কি, হিপবাত হচ্ছে আপনার এই যে লুকওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানিতে আপনার 2 থেকে 3 চামচ বিটাডিন বা পবিসেপ যেটাকে বলি আমরা, আয়োডিন সলিউশন মূলত, ওইটা দিয়ে আপনার কুসুম গরম পানিতে আপনার এই যে হিপটা ডুবাইয়া যে বসে থাকে, হ্যাঁ, এইটাকে বলে হিপবাত বা সিজবাত। এইটা প্রতিদিন 2 বার দিতে হবে। এগুলো মূল বেসিক কথা, আসলে সময় অনেক হয়ে গেছে, আলোচনা অনেক কিছুই করতে চাইছিলাম কিন্তু আসলে পারলাম না।
সময়ের কারণে। আসলে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা যখন স্টুডেন্ট পড়াই, আমরা একটা টপিক নিয়ে 2 ঘন্টা আমি লেকচার দেই। তো সেই 2 ঘন্টার লেকচারের 7-8টা টপিক নিয়ে আলোচনা করছি মাত্র 1 ঘন্টায়। তো জানি না আপনাদেরকে আসলে এই অল্প সময়ে কতটুকু বুঝাতে পেরেছি। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা কিছু প্রশ্ন নিব। এই প্রশ্নের পরে আমরা আজকের ক্লাস এখানে, একদিনে আসলে বেশি হলে এত কিছু বেশি লোড হয়ে যাবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে তারপর আজকের লাইভ এখানে শেষ করব ইনশাল্লাহ। একজন বলছে হতে পারে ব্যাক পেইন মূলত স্পাইনাল অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশনেও ব্যাক পেইন হতে পারে। স্যার, নিউবর্নদের হার্নিয়া কেন হয়? এটা কনজেনিটাল। স্যার, জেনারেল অ্যানেস্থেসিয়া আর স্পাইনাল অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন তো বলছি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া মূলত পোস্ট অপারেটিভ হাইপারটেনশন, পোস্ট অপারেটিভ হেডেক এগুলো হতে পারে, আর মেনিনজাইটিসও একটা কমপ্লিকেশন স্পাইনালের। আর জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া তো পুরো সিস্টেমটাকে করে, যে কারণে এটার কমপ্লিকেশন অনেক বেশি। কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারে, প্রেসার বারবার ফল করতে পারে, হ্যাঁ, স্যাচুরেশন কমে যেতে পারে, অনেক কমপ্লিকেশনই হতে পারে, ইউরিন রিটেনশন হতে পারে। তো আজকে সময় সংক্ষেপের কারণে অনেক কিছুই ওটির এনভায়রনমেন্ট বা ওটি সম্পর্কে কিছু বলতে চাইছিলাম। তারপরে আপনার ড্রেসিং পার্টটা বড় একটা পার্ট, ড্রেসিং কিভাবে করে এটাও আমাদের, বা স্টেরিলাইজেশন, এইরকম ইম্পর্টেন্ট পার্ট আসলে আলোচনা করতে পারিনি। ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে আপনাদের এগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে করে রাখেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।